একটুক্ষণের মধ্যেই প্রবল ঝড় উঠল। সেই তুফানের দাপটে জাহাজখানা উথালি পাতালি করতে করতে সামনের এক পাহাড়ে ধাক্কা খেয়ে চুরমার হয়ে গেল। সফটুনস এফএম বাংলা অডিও চ্যানেল এবারে আপনাদের জন্য নিয়ে এসেছে সিন্দবাদ নাবিকের ষষ্ঠ সমুদ্রযাত্রা। একদিন আমার বৈঠকখানায় বসে বন্ধুদের সঙ্গে খোশ গল্পে মশগুল হয়ে আছি, এমন সময় দেখলাম আমার বাড়ির সামনে দিয়ে হেঁটে চলেছে কয়েকজন পরদেশি সওদাগর। সাদর অভ্যর্থনা করে তাদের ডেকে বসালাম আমার ঘরে। কথাবার্তায় বুঝলাম বিদেশে বাণিজ্য করতে বেরিয়েছে তারা। আমার রক্ত চনমন করে উঠল। বললাম, আমিও যাব, আমাকে নেবেন আপনাদের জাহাজে? ওরা বলল, আরে এ তো ভারী আনন্দের কথা, আসুন আমাদের জাহাজে, এখানে আমরা আরো দুদিন থাকবো। আমি আর দেরি না করে বাজারে গিয়ে নানা রকম সুন্দর সুন্দর জিনিসপত্র সওদা করে আনলাম। বাঁধা ছাদা শেষ করে জাহাজে চেপে বসলাম। জাহাজ চলল বসরার দিকে। বসরাহে এসে আমরা আরো একটা বড় জাহাজে গিয়ে উঠলাম। দিনক্ষণ দেখে জাহাজ ছাড়া হলো। আমরা নিরুদ্দেশের সায়রে গা ভাসালাম। আমরা এ বন্দর থেকে সে বন্দরে নোঙর করি, নতুন নতুন দেশ দেখি আর সওদাপত্র ফিরি করি। এইভাবে কত অজানা দেশ দেখা হয়। একদিন রাতে আমরা তখন শুয়ে পড়েছি, তোমরা সবাই শোনো। হঠাৎ কাপ্তেনের চিৎকার শুনে ধড়মড় করে উঠে পড়লাম সবাই। তোমরা সবাই শোনো। কাপ্তেন বলল, আমরা এক অজানা সমুদ্রে এসে পড়েছি। এই পথ আমার অচেনা, কি হবে কিছুই বলতে পারছি না। এখন আল্লাহর নাম স্মরণ করা, তিনি যদি বাঁচান তবেই বাঁচবো। কাপ্তেন আর দাঁড়ালো না, সোজা মাস্তুলের ওপরে উঠে গেল। পালের কাছে খুলে দেওয়া হলো। একটুক্ষণের মধ্যেই প্রবল ঝড় উঠল। সেই তুফানের দাপটে জাহাজখানা উথালি পাতালি করতে করতে সামনের এক পাহাড়ে ধাক্কা খেয়ে চুরমার হয়ে গেল। অগাধ জলে কে কোথায় তলিয়ে গেল কিছুই হদিশ করতে পারলাম না। পাহাড়টা খাড়াই উঠে গেছে উপরে, তাই উপরে ওঠার আশা দুরাশা। তবে লক্ষ্য করলাম পাহাড়টা যেখানে শেষ হয়েছে সেখান থেকে আরম্ভ হয়েছে একটা দ্বীপ। পাহাড়ের গা বেয়ে বেয়ে অতি কষ্টে এগিয়ে চললাম সেই দ্বীপের দিকে। দ্বীপের সৈকতে অসংখ্য জাহাজের ভাঙা টুকরো আর নানা রকম সওদাগরি সামানপত্রে ভর্তি। কত জাহাজ যে পথ হারিয়ে এই পাহাড়ের ধাক্কায় চুরমার হয়ে গেছে তারই অত্যা নেই। সেই সব জাহাজের ধ্বংসাবশেষ আর তার মালপত্র ঢেউয়ে ঢেউয়ে এসে জড়ো হয় এই বেলাভূমিতে। ভাঙা গলুই, কাঠের পাটাতন, মাস্তুল, পালের কাছি কাপড়ের গাঁট, বাক্স, প্যাটরা, তোরঙ্গের স্তূপ ডিঙিয়ে দ্বীপের ভিতরে ঢুকে পড়লাম। একটু এগোতেই চোখে পড়ল একটি ছোট্ট কলসোনা নদী। ওই পাহাড় থেকে নেমে এসেছে। দ্বীপের এদিক ওদিক এঁকে বেঁকে আবার ওই পাহাড়ের পাদদেশের এক গুহার মধ্যে হারিয়ে গেছে। কিন্তু এর আসল চেহারা অন্য। এই ছোট নদীটার দুই তীর নানা বর্ণের উপুল খণ্ডে সমাকীর্ণ। লক্ষ কোটি ছোট ছোট পাথরের নুড়ি, সবই মূল্যবান পাথর।
বেশিরভাগই চুনি। মাঝে মাঝে সূর্যের রশ্মি ঠিকরে চোখে হানছে হীরের দুটি। এর মধ্যে সোনা আর রূপোর টুকরোর কি ছড়াছড়ি! তাছাড়া আরো কত অমূল্য গ্রহরত্ন যে এর মধ্যে মিশে রয়েছে তার হদিশ একমাত্র পাকা জোহরীরাই করতে পারবে। আমার সাধ্য নেই। সারা নদীর উপকূলে এই যে বিচিত্র রঙের মেলা, তার উপর সূর্যকিরণ প্রতিফলিত হয়ে স্বপ্ন লোকের হুরপরীর দেশের সে এক রঙিন ছবি মনে করিয়ে দেয়। চীন আর ভারতের কুমারিকা অঞ্চলে যে উৎকৃষ্ট মানের ঘৃতকুমারী পাওয়া যায়, সেই জাতের ঘৃতকুমারী গাছ গজিয়ে উঠেছে এই ঝর্ণা নদীর জলে। পাহাড় থেকে আরো একটা ঝর্ণা নেমে এসেছে। না, জলের নয়, গলিত আলকাতরার মতো এক প্রকার তরল পদার্থ পাহাড় থেকে নির্গত হয়ে অবিরামভাবে বয়ে চলেছে সমুদ্রের দিকে। সমুদ্র থেকে লোভী মাছেরা উঠে এসে সেই তরল পদার্থ খেয়ে পেট ডাই করে, তারপর এক সময় সব উগড়িয়ে দেয়। সঙ্গে সঙ্গে সেই বমি জলের উপরে রঙিন শক্ত মোমের মতো ভাসতে থাকে এবং সেই ভাসমান মোমের সুগন্ধে সারা সৈকত মন্দির হয়ে ওঠে। এই যে অমূল্য সম্পদ সম্ভার, সবই মূল্যহীন হয়ে পড়ে আছে এখানে। সম্পদ তখনই মূল্যবান হয় যখন তা মানুষের অধিকারে আসে। কিন্তু এই জনমানব বর্জিত দ্বীপে বাইরের কোনো মানুষ সশরীরে এসে পৌঁছতে পারে না। যারা পথ ভুলে এসে পড়ে পাহাড়ের দুর্বার আকর্ষণে জাহাজ বিধ্বস্ত হয়ে, তাদের সলিল সমাধি ঘটে। তাই আজ পর্যন্ত এই অতুল ঐশ্বর্য মানুষের অদেখাই রয়ে গেছে। সারা দ্বীপে এত ঐশ্বর্যের সমারোহ, কিন্তু ক্ষুণ্ণিবৃত্তির কোনো আহার্য নেই। তন্ন তন্ন করে খুঁজেও খাবার মতো কোনো বস্তুর সন্ধান পেলাম না। খিদের জ্বালায় আমি হন্যে হয়ে ঘুরি, কিন্তু না, কোথাও কিছু নেই। ভাবলাম মৃত্যু অবশ্যম্ভাবী, কেউ আমাকে বাঁচাতে পারবে না। এইভাবে আরো কয়েকটা দিন কাটে। আমি আর চলতে ফিরতে পারি না, বালির ওপরে অসাড় হয়ে পড়ে থাকি। বুঝতে পারি ধীরে ধীরে আমার সকল শক্তি নিঃশেষ হয়ে আসছে। অনাহার অনশনের যে কি জ্বালা, সে কথা আর বোঝাবো কি করে। তখন আর উপায় নেই, শুয়ে শুয়ে মৃত্যুর মুহূর্তের অপেক্ষায় আছি। হাত দিয়ে বালি সরিয়ে সরিয়ে নিজের কবর নিজেই খুঁড়তে থাকি। মোটামুটি গর্তটা খোঁড়া হয়ে গেলে তার নিচে দেহটাকে সঁপে দিই। মনে আশা, আমার মৃত্যুর পর সমুদ্রের ঝোড়ো হাওয়া বালি উড়িয়ে এসে ঢেকে দেবে আমার দেহখানা। নিজের ওপর রাগ হয়। এর আগে 5 বার কত বিপদ বিপর্যয়ের দিন কেটেছে, তাতেও আমার শিক্ষা হলো না। আবার পথে বেরুলাম। আমার মতো মানুষের এই সাজাই সমুচিত। কি দরকার ছিল এই সেধে বাঁশ ঘাড়ে নেবার? বাগদাদে যে সম্পত্তি আমি রেখে এসেছি, 3 পুরুষ ধরে মোচ্ছবি করে খেলেও ফুরোবে না। তবে তবে কেন এই দুর্মতি হলো আমার? হঠাৎ আমার খেয়াল হলো, আচ্ছা, এই যে ছোট নদীর উৎপত্তি স্থান ওই পাহাড়, সে জায়গা আমি দেখে এসেছি, কিন্তু কিন্তু এর শেষ কোথায় সেটা তো দেখলাম না।
শুধু এইটুকুই দেখতে পাচ্ছি যে নদীটা এঁকে বেঁকে আবার ওই পাহাড়েরই গুহার মধ্যে ঢুকে পড়েছে। কিন্তু গুহার ভিতর দিয়ে কোথায় কত দূর সে চলে গেছে, কোথায় গিয়ে কার সঙ্গে মিশেছে তা তো জানা হলো না। আমি ভাবলাম নদীটা নিশ্চয়ই এই পাহাড়ের তলাতেই শেষ হয়ে যায়নি, হয়তো অন্য কোথাও অন্য কোনো দেশে চলে গেছে। ঠিক করলাম শেষ দেখতে হবে। মৃত্যু তো শিয়রে এসেই গেছে, একবার শেষ চেষ্টা করে দেখি। যদি বেরুবার কোনো পথ পাই ভালো, আর যদি ওই নদীর জলেই সমাধি ঘটে, ঘটুক। এমনিও মরতে হবে, না হয় জলেই ভেসে যাব। ভাঙা জাহাজের পাটাতনের কাঠ জুড়ে জুড়ে একখানা ভেলা বানালাম। কয়েকটা বস্তায় সমুদ্রের ধারে এইসব জিনিসের ছড়াছড়ি সংগ্রহ করে নদীর ধার থেকে হিরে চুনি পান্না মুক্তোয় বোঝাই করে নিলাম। তারপর আল্লাহর নাম নিয়ে বস্তাগুলো ভেলায় চাপিয়ে নিজেও চেপে বসলাম। খরস্রোতা নদী আমার ভেলা নিয়ে ঢুকে গেল গুহার গহ্বরে। নিরন্ধ নিঃসীম অন্ধকার, তবে বেশ বুঝতে পারলাম আমার ভেলাখানা তরতর করে এগিয়ে চলেছে। শুধু ভাবছি এইবার হয়তো তমসার শেষ হবে। এই পাহাড়ের সুড়ঙ্গ নদী আলোয় এসে পড়বে, কিন্তু না, ঘন্টার পর ঘন্টা কেটে যেতে থাকলো। অন্ধকার আর নদী কেউই শেষ হয় না। ভেলার ওপরে শুয়ে উপবাসী আমি এক মৃতকল্প মানুষ, কোনো চৈতন্য নেই। কিভাবে কোথা দিয়ে কোথায় চলেছি কিছুই বুঝতে পারছি না। হঠাৎ আমার তন্দ্রা ভাব কেটে গেল। চেয়ে দেখি আমি এক সবুজ ঘাসের শয্যায় শুয়ে আছি। আমার ভেলাটা বাঁধা আছে অদূরে নদীর কিনারে, আর আমার চারপাশে এসে জড়ো হয়েছে শতাধিক উৎসুক মুখ। সাজ পোশাক চেহারা চরিত্র দেখে বুঝলাম এরা এরা হিন্দুস্তানের বাসিন্দা। ওরা আমাকে কি যেন জিজ্ঞাসা করল, কিন্তু ভাষার দুস্তর বাঁধা ওদের কথা এক বর্ণ বুঝলাম না। আমি বললাম, কে তোমরা? এই দেশেরই বা কি নাম? ওরাও বুঝলো না আমার ভাষা, কিন্তু আমিও চেষ্টা করতে থাকলাম কি করে মনের ভাব ব্যক্ত করা যায়, কি করে ওদের বক্তব্য বুঝতে পারা যায়, তারই কসরত চলতে থাকলো। আমি পেট দেখিয়ে মুখে হাত রেখে বোঝালাম, অন্য কথা পরে হবে, আগে আমাকে কিছু খেতে দাও, আমি কতকাল কিছু খাইনি। দেখলাম ওদের মুখ ব্যথায় টনটন করে উঠল। কয়েকজন ছুটে গেল খাবার আনতে। কয়েক মুহূর্তের মধ্যেই অনেক খাবার দাবার এসে গেল। আমি খুব তৃপ্তি করে খেলাম। এমন সময় দেখলাম আমার এক জাত ভাই সেখানে এসে দাঁড়িয়েছে। ওরাই ডেকে নিয়ে এসেছে তাকে। আমাকে সে পরিষ্কার আরবি ভাষায় জিজ্ঞেস করলো, তোমার নাম কি? দেশ কোথায় তোমার? আর কেনই বা এসেছো এখানে? আমি আমার দুঃখের কাহিনী বিবৃত করলাম। আমার নাম ধাম সব বললাম তাকে। সে আমার কথাগুলো হিন্দুস্তানি ভাষায় তর্জমা করে বুঝিয়ে দিল ওদের। দোভাষীর মুখে এইসব তাজ্জব কাহিনী শুনে তাদের তো চোখ কপালে ওঠার দাখিল। এমন দুঃসাহসিক কাণ্ড কি কেউ করতে পারে? আমি বললাম, এই আমার ধাত, একবার নয়,
এর আগে আরো 5 বার ঘর ছেড়ে পথে বেরিয়ে প্রাণ সংশয় ঘটেছিল। প্রতিবারই আল্লাহর অপার করুণায় উদ্ধার পেয়ে গেছি। এবারও বাঁচার আশা ছেড়ে দিয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত বোধহয় বেঁচেই গেলাম। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা এই জায়গাটার নাম কি? দোভাষী বলল, সারণদ্বীপ। এখানকার সম্রাটের কাছে তোমাকে নিয়ে যাব, চলো। তোমাকে দেখলে তিনি খুব খুশি হবেন। আমি বললাম, বেশ চলো। ওরা আমাকে শোভাযাত্রা করে সম্রাটের কাছে নিয়ে এলো। তিনি আমাকে সাদরে অভ্যর্থনা করে কাছে বসালেন। আমি আমার এই দুঃসাহসিক সমুদ্র অভিযানের সমস্ত কাহিনী তাকে খুলে বললাম। সারণদ্বীপ সম্রাট বললেন, ঈশ্বর তোমাকে রক্ষা করেছেন, না হলে এই রকম বিপদে পড়ে কেউ বাঁচতে পারে না। আমার বস্তা খুলে কিছু রত্ন পাথর ভেঁট দিলাম তাকে। সেই সব দুষ্প্রাপ্য মূল্যবান পাথর দেখে সম্রাট তো মহা খুশি। সাগ্রহে নিলেন আমার উপহার। তিনিও আমাকে দিলেন অনেক মূল্যবান উপহার উপঢৌকন। তার কাছ থেকেই জানলাম এই বিশাল সারণদ্বীপ 24টি প্রদেশে বিভক্ত। এই উত্তরে পৃথিবীর সর্বোচ্চ পর্বত শিখর। লোকে বলে তাদের আদি পিতা আদম এই পর্বত শৃঙ্গে কিছুকাল বসবাস করেছিল। এই পর্বতমালায় নানা মূল্যবান গ্রহরত্ন পাওয়া যায়। সম্রাট তার কয়েকটা আমাকে উপহার দিলেন। যদিও আকারে সেগুলো বেশ বড়ই, তবুও আমারগুলোর মতো অত সুন্দর না। এই দ্বীপের আর একটা বস্তু লক্ষ্য করার মতো, চারিদিকে অসংখ্য নারকেল গাছ। একদিন সম্রাট আমাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা সিন্দবাদ, তোমার স্বদেশ বাগদাদের শাসন ব্যবস্থাদি কেমন, এবং ওই সুলতান হারুন আল রশিদি বা কতটা জনপ্রিয় শাসক? আমি বললাম, আমাদের সুলতানের মতো ধর্মাত্মা আমি দেখিনি। তার হুকুমে অন্যায় অবিচার বলে কিছু নেই। লোকে সুলতানকে প্রাণ দিয়ে ভালোবাসে। সুলতানও প্রজাদের কল্যাণের জন্য দিবস রজনী চিন্তা করেন। সারণদ্বীপ সম্রাট মুগ্ধ হয়ে বললেন, সত্যি আদর্শ বাদশাহ। আমার প্রীতির নিদর্শন হিসাবে তাকে কিছু উপহার পাঠাতে চাই। তুমি তার কাছে পৌঁছে দেবে আমার হয়ে? বাহ, কেন দেব না? আর তাছাড়া আপনি যে আমার সঙ্গে কত সুন্দর ব্যবহার করছেন তাও তাকে বলবো বই কি। আমার তো মনে হয় এর ফলে দুই দেশের মধ্যে সখ্যভাব গড়ে উঠবে। সম্রাট রাজন্যদের নির্দেশ দিলেন সুলতান হারুন আল রশিদের উপহার সামগ্রী সাজাতে। একটা বড় ঘট নানা জাতের মূল্যবান রত্ন পাথরে ভর্তি করা হলো। একটা প্রকাণ্ড গালিচা দিলেন তিনি, সাপের চামড়া দিয়ে তৈরি। আগাগোড়া গালিচাটার গায়ে মোহরের মতো গোল গোল চক্র, 102 কর্পূরের ডেলা, 8 হাত লম্বা আর সেই পরিমাণ চওড়া হাতির দাঁত, এবং এর সঙ্গে দিলেন সারণদ্বীপের এক উর্বশী কন্যা। এই সঙ্গে তিনি একখানা পত্র দিলেন খলিফা হারুনুল রশিদকে। মহামান্য খলিফা, আমার এই দিন উপহারটুকু আপনি গ্রহণ করে আমাকে ধন্য করুন। আপনার কীর্তি কাহিনী শুনে আমি মুগ্ধ। আমি আপনার মতো আদর্শ সম্রাট হয়ে রাজ্য শাসন করতে পারলে নিজেকে কৃতার্থ মনে করব। আপনি আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা গ্রহণ করবেন। আপনার বন্ধুত্ব পেলে আমি ধন্য হব। সম্রাট আমাকে বললেন, সিন্দবাদ, তুমি আমার আদরের অতিথি। যদি এদেশ তোমার ভালো লাগে এখানেই থাকো। আমি খলিফার কাছে অন্য দূত পাঠাচ্ছি, সে তোমার আপনজনদেরও খবর দিয়ে আসতে পারবে যে তুমি ভালো আছো। আমি বললাম, আপনার সহৃদয়তা আমি কোনোদিনও ভুলতে পারবো না সম্রাট। না,
আমি দেশেই ফিরে যেতে চাই। আপনার দেশ আমার খুবই ভালো লেগেছে, কিন্তু কিন্তু নিজের আত্মীয় স্বজনদের দেখার জন্য মন আমার চঞ্চল হয়ে উঠেছে। 2-1 দিনের মধ্যেই একখানা নৌকো বস্ত্রর দিকে ছাড়বে। আমি ঠিক করেছি ওই নৌকাতেই রওনা হয়ে যাব। সম্রাট বললেন, বেশ, তাই যাও, কিন্তু তোমার জন্য আমার দরজা সব সময় খোলা রইল সিন্দবাদ। যখন তোমার ইচ্ছে হবে চলে আসবে। কাপ্তেনকে ডেকে তার সঙ্গে আমার আলাপ করিয়ে দিয়ে সম্রাট বললেন, এ হচ্ছে সিন্দবাদ, দুর্বল, দুরন্ত। কতবার যে মৃত্যুর মুখ থেকে বেঁচে এসেছে তার ইয়ত্তা নেই। তুমি যাওয়ার পথে এর মুখে শুনবে সেই সব বিচিত্র কাহিনী। শোনো কাপ্তেন, সিন্দবাদ আমার বিশেষ অতিথি, খুব যত্ন করে পৌঁছে দেবে তার দেশে। তোমার যা ভাড়া আমি দেব। সম্রাটের কাছ থেকে বিদায় নিয়ে আমি নিরাপদে বসরায় এসে পৌঁছলাম। সেখান থেকে আমার স্বদেশ বাগদাদ। জাহাজ থেকে নেমে প্রথমে আমি গেলাম সুলতান হারুন আল রশিদের প্রাসাদে। যথাবিহিত কুর্নিশ জানিয়ে সম্রাটের চিঠিখানা আর তার উপহার সামগ্রী দিলাম তাকে। আমার সমুদ্র যাত্রার উদ্ভট কাহিনীও বললাম। খলিফা মনোযোগ সহকারে চিঠিখানা পড়লেন, খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন সব উপহারের জিনিসপত্র। বললেন, বাহ, বেশ সুন্দর তো। আমি সম্রাটের গুণগান করে বললাম, সত্যি তার মতো ধর্মপ্রাণ প্রজাবৎসল ন্যায়পরায়ণ সম্রাট আমি দেখিনি জাহাপনা। তার দেশে অধর্ম, অন্যায়, অবিচার বলে কিচ্ছু নেই। সম্রাট নিজেই তার দেশের প্রধান বিচারক। প্রতিটি প্রজার কল্যাণের জন্য সর্বদা তিনি চিন্তিত। খলিফা বললেন, আমারও তাই মনে হচ্ছে সিন্দবাদ। তুমি যে শুভেচ্ছা বয়ে নিয়ে এসেছো আমার কাছে, এর জন্য তোমাকে অশেষ ধন্যবাদ। খলিফা আমাকে মূল্যবান সাজ পোশাক উপহার দিলেন। এই হচ্ছে আমার 6ষ্ঠ অভিযানের কাহিনী। এরপর আমার শেষ সমুদ্র যাত্রার আর এক অভিজ্ঞতা। সফটুনস এফএম বাংলায় শুনলেন সিন্দবাদ নাবিকের 6ষ্ঠ সমুদ্রযাত্রা। গল্প পাঠে দিব্যেন্দু কুণ্ডু। অন্যান্য চরিত্রে রয়েছেন অঞ্জন রায়চৌধুরী, মনোজিৎ বোস। শব্দগ্রহণে মিলন কুমার প্রধান। ধ্বনি পরিকল্পনা ও স্পেশাল এফেক্টস সুমন দত্ত। পরিকল্পনায় বিশ্বজিৎ মুখার্জি। সামগ্রিক পরিচালনায় সৌরভ মণ্ডল। প্রচার ও অলঙ্করণে সফটুনস।